comment, share, subscribe and press the bell icon. অধ্যায় 2 আবেগ সংক্রান্ত মেধার প্রকৃতি। বুদ্ধিমান যখন নির্বাক। ডেভিড পোলগ্রোটো উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার একজন শিক্ষক। তিনি তার একজন মেধাবী ছাত্র কর্তৃক ধারালো ছুরি দ্বারা মারাত্মকভাবে জখম হয়েছেন, যেটা এখনও তর্কসাপেক্ষ ব্যাপার হয়ে রয়েছে, কিন্তু বিষয়টি ব্যাপকভাবে প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছিল। জ্যাসন এইস কোরাল স্প্রিং, ফ্লোরিডার একটি হাই স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সে একটা মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে মন স্থির করেছিল। সে শুধু মেডিকেল কলেজই নয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়েও স্বপ্ন দেখেছিল। কিন্তু তার পদার্থবিদ্যার শিক্ষক পোলগ্রোটো একটা কুইজ টেস্টে তাকে 80 নম্বর দিয়েছিল। মাত্র বি গ্রেডের নম্বর পাওয়ায় ভর্তির ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে এটা মনে করে জ্যাসন ক্ষিপ্ত হয়ে একটা কষায়ের ছুরি নিয়ে বিদ্যালয়ে যায় এবং পদার্থবিদ্যার ল্যাবরেটরিতে তার শিক্ষক পোলগ্রোটের মুখোমুখি দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগে সে শিক্ষকের ঘাড়ে কোপ মেরে বসে। বিচারক জ্যাসনকে নির্দোষ বলে ঘোষণা দেন, কারণ সে সাময়িকভাবে উন্মাদ হয়ে উঠেছিল। 4 জন মনোরোগ বিশেষজ্ঞের একটি প্যানেল মতামত দিয়েছিল যে ঘটনার সময় সে মানসিক রোগে আক্রান্ত হয়েছিল। জ্যাসন দাবি করেছিল টেস্টের ওই ফলাফলের কারণে সে হতাশায় আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং তার শিক্ষক পোলগ্রোটো এর কাছে যে এটা বলছিল যে সে তার এই বাজে গ্রেডের কারণে আত্মহত্যা করবে। পোলগ্রোটো অবশ্য সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন। তিনি বলেন, আমি মনে করি সে আমাকে ওই ছুরি দিয়ে সম্পূর্ণ হত্যা করতেই এসেছিল, কারণ বাজে গ্রেড পাওয়ায় সে ক্রুদ্ধ হয়ে উঠেছিল। একটা প্রাইভেট স্কুলে বদলি হয়ে যাওয়ার পর জ্যাসন 2 বছরের মাথায় তার গ্র্যাজুয়েশন অর্জন করেছিল এবং তা তার শ্রেণীর সব ছাত্রের মধ্যে প্রথম স্থান পেয়ে। নিয়মিত ছাত্র হিসেবে জ্যাসন এ গ্রেড অর্থাৎ 4 গ্রেডের পয়েন্ট পেত, কিন্তু জ্যাসন নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে গ্রেড পয়েন্ট 4.6 লাভ করতে সমর্থ হয়। জ্যাসন যদিও সর্বোচ্চ সম্মান নিয়ে তার স্নাতক উত্তীর্ণ হয়, কিন্তু তার প্রাক্তন পদার্থের শিক্ষক ডেভিড পোলগ্রোটো অভিযোগ করেন জ্যাসন ওই আক্রমণের ব্যাপারে তার কাছে ক্ষমা চায়নি বা দায় স্বীকার করেনি। এখন প্রশ্ন হলো, এরকম স্পষ্ট তুখোর মেধাবী যে সে কি করে এরকম অযৌক্তিক কাজ করতে পারে? ভাষা কি এখানেই একেবারেই নির্বাক? উত্তর হলো, আবেগ সংক্রান্ত জীবনে বিদ্যাগত মেধা খুব সামান্যই কিছুই করতে পারে। জনপ্রিয় গুরুশক্তি থাকা সত্ত্বেও ভবিষ্যতে কে সফল হবে তা নির্ভুলভাবে অনুমান করার বিষয়ে আইকিউ বা স্যাট স্কোরের ক্ষেত্রে আপেক্ষিক অক্ষমতার বিষয়টি মনস্তাত্ত্বিকভাবে উন্মোচিত রহস্য। এটা নিশ্চিত যে আইকিউ এবং জীবন পরিস্থিতির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে যারা নিম্ন আইকিউ সম্পন্ন তারা অনেকেই ভৃত্যের মতো নিম্ন আয় এবং অসম্মানের কাজ করছে এবং উন্নত আইকিউ সম্পন্ন ব্যক্তিরা অধিক আয় এবং সম্মানের কাজ করছে, কিন্তু সবসময় এমনটা ঘটে না। সফলতার ক্ষেত্রে আইকিউ এর বিধান দ্বারা অনুমান করার বিষয়ে বিস্তৃত প্রত্যাশা রয়েছে, তবে অনেক ক্ষেত্রেই এ বিধানের সক্ষমতার বিষয়ে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। জীবনে সাফল্য অর্জনের পথে আইকিউ এর অবদান বড়জোর 20%, বাকি 80% হলো অনন্য শক্তি। একটা পর্যবেক্ষণে দেখা গেছে অধিক সংখ্যক মানুষেরই সমাজে যথাযোগ্য স্থানে নির্ধারিত হয় আইকিউ মেধা ব্যতিরেকেই। কখনো দৈব কারণেও সামাজিক শ্রেণীবিন্যাস হতে পারে। এমনকি রিচার্ড হার্নস্টাইন এবং চার্লস মারি তাদের দ্য বেল কার্ভ নামক বইয়ে আইকিউ এর প্রাথমিক গুরুত্বের উপর অভিযোগে উত্থাপন করেন, এটা স্বীকৃতি দিয়ে যে হতে পারে একজন জেলে যার স্যাট গণিতের স্কোর 500 একজন গণিতবিদ না হয়েও এটা উত্তম। কিন্তু যদি সে নিজের ব্যবসা পরিচালনা না করে তার পরিবর্তে ইউএস এর সিনেটর হতে চায় বা $1 মিলিয়ন আয় করতে চায়, তাহলে তার স্বপ্নকে দূরে ঠেলে দেওয়া উচিত নয়। এই টেস্ট স্কোর এবং এসব অর্জনের মধ্যে যে সংযুক্তি তা অনন্য বৈশিষ্ট্য কর্তৃক সফল হয় যা সে জীবনে বয়ে আনে। আমার উদ্বেগ হলো এসব মূল আনুষঙ্গিক অংশগুলো নিয়ে যা অনন্য বৈশিষ্ট্য নামে এখানে চিহ্নিত হয়েছে। আবেগ সংক্রান্ত মেধার সক্ষমতা এমন যে একজনকে উদ্দীপ্ত করতে পারে, হতাশার সময় জেদ সৃষ্টি করাতে পারে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং দেরিতে হলেও পরিতৃপ্ত করাতে পারে।
একজনের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে এবং চিন্তার সক্ষমতার ক্ষেত্রে হতাশার যে প্লাবন তা থেকে দূরে রাখতে পারে। সহমর্মিতা জাগ্রত করাতে পারে এবং আশার আলো দেখাতে পারে। আইকিউ এর মতো নয়, আবেগ সংক্রান্ত বিষয়ের উপর শত শতবার গবেষণা চালানো হয়েছে, তথাপি কেউ সঠিকভাবে বলতে পারবে না এর কারণে ব্যক্তিবিশেষের মধ্যে কী ধরনের পার্থক্য সূচিত হয়। কিন্তু এরকম তথ্য বিদ্যমান আছে, এটা অনেক শক্তিশালী হতে পারে এবং কখনো কখনো এটা আইকিউ এর চেয়ে অধিক শক্তিশালী হয়। এবং যেহেতু কিছু মানুষ আছে যারা যুক্তি দেখায় যে শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে আইকিউ খুব একটা বদলায় না, তাই আমি অধ্যায় 5-এ এটা দেখাবো গুরুত্বপূর্ণ আবেগ সংক্রান্ত পারদর্শিতা প্রকৃতপক্ষেই শিক্ষণযোগ্য এবং শিশুদের ক্ষেত্রে এটার উন্নয়ন ঘটানো যায় যদি আমরা তাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে মাথা ঘামাই। আবেগ সংক্রান্ত মেধা এবং নিয়তি। আমহার্স্ট কলেজে আমার নিজের ক্লাসের এক সহপাঠীর কথা আমার মনে পড়ে, যে স্যাটে 5টি নির্ভুল 800 স্কোর করেছিল। দুর্দান্ত মেধাভিত্তিক দক্ষতা থাকা সত্ত্বেও তাকে ঝুলে থাকতে হয়েছে, অপেক্ষামন তালিকায় থাকতে হয়েছে। এছাড়া দুপুর পর্যন্ত ঘুমানোর কারণে ক্লাস মিস করা, এসব কারণে চূড়ান্তভাবে ডিগ্রি অর্জন করতে তার 10 বছর সময় লেগেছিল। মোটামুটি নিরপেক্ষ প্রতিশ্রুতি, শিক্ষণ এবং সুযোগের মাধ্যমে মানুষের বিভিন্ন রকম নিয়তি নিয়ে আইকিউ খুব সামান্যই ব্যাখ্যা করতে পারে। 1940 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির 95 জন ছাত্র সে সময়ের মধ্যবয়সী লোকদের উপর আইকিউ বিষয়ে একটা সমীক্ষা চালায়। যে সময়ে আইকিউ বিষয়টি মানুষের মধ্যে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছিল, তারা দেখতে পায় যে আইকিউতে উচ্চতর স্কোর করা ব্যক্তিরা নির্দিষ্ট করেই তাদের চেয়ে নিম্ন স্কোর করা ব্যক্তিদের তুলনায় বেতন ও উৎপাদনশীলতায় সফল ছিল না, তাদের জীবনে উন্নত পরিতৃপ্তি বোধও ছিল না, অথবা তাদের ক্ষেত্রে পদমর্যাদা এবং পারস্পরিক সম্পর্কেও সুখ ছিল না, কিংবা পারিবারিক জীবন ও কল্পনাবিলাসী রোমাঞ্চিত সম্পর্কেও কোনো স্বাচ্ছন্দ্য ছিল না। 1981 সালের অনুরূপ একটা সমীক্ষাকে বিবেচনা করা যাক। সেখানে কিছু সর্বোচ্চ স্কোর অর্জনকারী এবং মধ্যম মানের স্কোরধারী ছাত্রদের উপর সমীক্ষা চালানো হয়, যারা তাদের স্কুল লেভেলে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করে। কলেজ পর্যায়েও তারা চমৎকার ফলাফল করে, কিন্তু তাদের মধ্যে মাত্র শতকরা 20% গড়পড়তা সাফল্য অর্জনে সমর্থ হয়। স্নাতক অর্জনের 10 বছর পর দেখা যায় এদের মধ্যে মাত্র 4 জনে একজন সর্বোচ্চ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। বাকিদের জীবন তুলনামূলক নিম্ন স্তরে ধুঁকছে। ক্যারেন আর্নল্ড বোস্টন ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তিনি একজন সুদক্ষ গবেষকও বটে। তিনি ব্যাখ্যা করেন, আমার মনে হয় আমরা সেসব দায়িত্ববান ব্যক্তিদের খুঁজে বের করতে পেরেছি যারা জানেন কিভাবে প্রক্রিয়াটি অর্জন করতে হয়, কিন্তু সর্বোচ্চ মেধাবীরা যত বেশি লড়াই করবে তারা তত বেশি ভালো করবে। আমাদের যদি তুখোড় মেধাবী খুঁজে পেতে হয় তবে তাদের গ্রেড পয়েন্টের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে সাফল্যকে বিবেচনা করতে হবে। এবং এটাই হলো সমস্যা। বিদ্যাগত মেধা বিপত্তি বা সুযোগের ক্ষেত্রে কোনো প্রস্তুতি নয়, যেখানে জীবনে একটা উত্থান পতন অবস্থা তৈরি হতে পারে। যদিও উচ্চতর আইকিউ সম্পদ, সম্মান বা সুখের নিশ্চয়তা নয়, তথাপি আমাদের স্কুল, কলেজ ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে বিদ্যাগত মেধাকেই এবং এর সক্ষমতাকেই বেশি মূল্যায়ন করা হয়েছে এবং আবেগজনিত মেধাকে অবমূল্যায়ন করা হয়। এর সঙ্গে অনন্য বৈশিষ্ট্য, যাকে অবশ্যম্ভাবী রূপে চরিত্র বলা হয়, যেটা নিশ্চিত রূপে আমাদের ব্যক্তিগত নিয়তি নির্ধারণের একটা বড় ব্যাপার। আবেগজনিত জীবন ঠিক তেমনই রাজত্ব করে যেমন অনুশীলন বা কোনো অধ্যয়ন নিশ্চিত করে উচ্চতর বা নিম্নতর দক্ষতা গড়ে তুলতে পারে এবং প্রতিযোগিতার জন্য আদর্শ পারদর্শিতা গড়ে তুলতে পারে। অবশ্যই জীবনে সফল হওয়ার অনেক উপায় আছে এবং অনেক কর্মক্ষেত্র আছে যেখানে অর্জিত কর্মকুশলতাকে পুরস্কৃত করা হয়। আমাদের জ্ঞানভিত্তিক অগ্রসর মান সমাজে কারিগরি দক্ষতা নিশ্চিত করাও অন্যতম একটা জ্ঞান। আবেগ সংক্রান্ত মেধা কর্মক্ষেত্রে একটা অতিরিক্ত প্রান্তসীমা নিশানা তুলে ধরে, যেটা আমরা 3য় অধ্যায়ে দেখতে পাবো। প্রচুর প্রমাণ এটা সাক্ষ্য দেয় যে যেসব লোক আবেগের বিষয়ে কুশলী, যারা নিজের অনুভূতিকে ভালোভাবে জানে ও নিয়ন্ত্রণ করতে পারে এবং যারা অন্যের অনুভূতিকে পাঠ করতে পারে এবং সক্রিয়ভাবে তা কাজে লাগাতে পারে, তারাই জীবনের নানা ক্ষেত্রে রাজত্ব করার সুবিধা লাভ করে। সেটা পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এবং রোমাঞ্চের ক্ষেত্রে হতে পারে, এবং অথবা সেই অলিখিত নিয়ম, ব্যবসায়, রাজনীতি, যা একটা প্রতিষ্ঠানকে সাফল্যের বন্দরে পৌঁছে দেয়।
লোকদের মধ্যে যারা আবেগ সংক্রান্ত দক্ষতায় উন্নত তারা জীবনে সর্বক্ষেত্রে কার্যকর হয় এবং সম্ভবত সন্তুষ্টি লাভ করে। চিত্তের সমুদয় প্রবৃত্তিকে নিবৃত্ত করার বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের গড়ে ওঠে। তারা নিজের উৎপাদনশীলতাকে বজায় রাখতে সক্ষম হয়। অন্যদিকে যেসব লোক যারা তাদের আবেগ সংক্রান্ত জীবনকে নিয়ন্ত্রণ করতে যোগ্য সেনাধ্যক্ষের ভূমিকা পালনে ব্যর্থ হয়, যখন মনোজগতের অভ্যন্তরে কোনো একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ অনিবার্য, সেটা একটা স্থিরকৃত কার্য সম্পাদনে অন্তর্ঘাতমূলক হতে পারে এবং স্বচ্ছ চিন্তার ক্ষেত্রেও অন্তরায় সৃষ্টি করতে পারে। একটা ভিন্ন রকমের মেধা, একটা নৈমিত্তিক পর্যবেক্ষণ। 4 বছর বয়সী জুডি অবশ্যই একটা দেয়াল ফুলের মতো সুগন্ধ ছড়ানো মেয়ে, যার সঙ্গ লাভের জন্য অনেক খেলার সাথেই ব্যাকুল। সে খেলার সময় নিজেকে পিছনে সরিয়ে রাখত, খেলার মাঝখানে না থেকে সে এক কিনারে দাঁড়িয়ে থাকতো। কিন্তু জুডি ছিল প্রি স্কুল শ্রেণীকক্ষের সামাজিক কূটনীতির একজন তুখোড় পর্যবেক্ষণকারী। সম্ভবত তার অন্তর্দৃষ্টিতে তার খেলার সাথীদের ভীষণভাবে বাস্তবধর্মী অনুভূতির জোয়ারে অন্যদের সঙ্গে ভেসে যাওয়া। তার বাস্তব বুদ্ধিসম্পন্নতা প্রতীয়মান হয় না যতক্ষণ না তার শিক্ষক খেলার জন্য 4 বয়সীদের চারিদিকে নিয়ে আসে, যেটাকে তারা ক্লাসরুম খেলা বলে। জুডি এর নিজের শ্রেণীকক্ষটাই পুতুল খেলার যে বাড়ি তার প্রতিরূপ। সেখানে একটা কাঠের কাঠামো রয়েছে যার উপরে ছাত্র এবং শিক্ষকদের ছোট আলোকচিত্র সজ্জিত করে রাখা হয়, যেটা সামাজিক অনুভবের ক্ষেত্রে একটা অভিক্ষা। যখন জুডি এর শিক্ষক তার শ্রেণীর প্রত্যেকটি ছেলে মেয়েকে তাদের শ্রেণীকক্ষের যে জায়গাগুলোতে তারা বেশিরভাগই খেলতে পছন্দ করে সেখানে নিয়ে যেতে বলে, জুডি সুচারুরূপে তা সম্পন্ন করে। জুডি তাদের ওটি কর্নার, ব্লক কর্নার এবং এরকম জায়গাগুলোতে নিয়ে যায়। জুডি এর সঠিকতা এটা প্রকাশ করে যে তার কাছে শ্রেণীকক্ষের একটা নির্ভুল সামাজিক মানচিত্র আছে। একটা 4 বছরের শিশুর কাছে এই স্তরের অনুভূতি একটা ব্যতিক্রম। এগুলো হলো দক্ষতা, যা পরবর্তী জীবনে দক্ষতার যে কোনো ক্ষেত্রে তারকার মতো উজ্জ্বল হয়ে উঠতে জুডিকে শক্তি যোগাবে। যেখানে যথাযথ দক্ষতাকে গণ্য করা হয়, যেমন বিক্রয় থেকে ব্যবস্থাপনা এবং কূটনৈতিক কাজের ক্ষেত্রেও। জুডি এর এই পরস্পরের মেলামেশার মতো অনুজ্জ্বল প্রতিভা বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। তা শুধু এ শিশু বয়সেই নয়, বরং তা এলিওয়ার্ড পারসন প্রি স্কুলের একজন ছাত্রী হওয়ার কারণে, যেখানে প্রজেক্ট স্পেকট্রাম নামক একটা কারিকুলাম চালু আছে, যেটাতে আন্তর্জাতিকভাবে নানা রকম মেধার উন্নতি সাধন করা হয়। প্রজেক্ট স্পেকট্রাম এটা উপলব্ধি করে যে মানুষের জীবন নাট্যের সফল মঞ্চায়নের জন্য 3টি সক্ষমতা প্রয়োজন, যেটাকে 3Rs বলা হয়। আর স্কুলগুলো ঐতিহ্যগতভাবেই এটার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটা স্বীকার করে সক্ষমতা, যেমন জুডি এর অনুভব করার ক্ষমতা একটা মেধা যা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাদান করে থাকে। শিশুদের উৎসাহ প্রদানের মাধ্যমে পূর্ণ পরিসরে তাদের সক্ষমতাকে বৃদ্ধি করাতে পারে, যেটা প্রকৃতপক্ষেই তাদের সফলতার দিকে টেনে নিয়ে যাবে। অথবা তারা যা করতে চায় তার পরিপূর্ণতার ক্ষেত্রে এটাকে প্রয়োগ করবে। স্কুলগুলো জীবনের এই দক্ষতা গড়ে তোলার প্রকৃত সূতিকাগার রূপেই ভূমিকা রাখে। হার্ভার্ড স্কুল অব এডুকেশন এর মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার প্রজেক্ট স্পেকট্রামের পথনির্দেশক যে লক্ষ্য তা এভাবে ব্যক্ত করেছেন: সময় এসে গেছে মেধার ক্ষেত্রে আমাদের যে প্রবণতা তার বর্ণচ্ছটাকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে হবে। একটা একক অবদানও অতি গুরুত্বপূর্ণ, যেটা শিক্ষার মাধ্যমে একটা শিশুর মেধার উন্নয়ন ঘটিয়ে কোনো একটা ক্ষেত্রে তাকে উপযুক্ত করে গড়ে তুলবে, যে ক্ষেত্রটা তাকে দেবে যথেষ্ট কর্মদক্ষতা এবং এনে দেবে পরিতৃপ্তি। আমরা পরিপূর্ণভাবে এই দর্শনটা হারিয়ে ফেলেছি। তার পরিবর্তে আমরা প্রত্যেককে এমন একটা শিক্ষার অধীনে নিয়ে এসেছি যে সেখানে সে সফল হলে বড়জোর একজন কলেজ অধ্যাপক হবে, এবং প্রত্যেককে আমরা এমন একটা পথ ধরে মূল্যায়ন করি যেখানে তারা সীমাবদ্ধ সাফল্যের মুখোমুখি হয়। আমাদের উচিত শিশুদের মেধার ক্রমবিন্যাস করার ক্ষেত্রে কম সময় ব্যয় করে বরং তাদের মধ্যে প্রকৃতিগত যে পারদর্শিতা এবং দান রয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে বেশি সময় দেওয়া এবং সেগুলোর উন্নয়ন ঘটানো। সাফল্য অর্জনের শত শত পথ আছে এবং বহু ভিন্ন ভিন্ন কর্মদক্ষতা আছে যেগুলো আপনার শিশুকে সেখানে পৌঁছে দেবে। যদি মেধা বিষয়ে ভাববার ক্ষেত্রে কেউ পুরাতন পদ্ধতির মধ্যে কোনো সীমাবদ্ধতা লক্ষ্য করে তাহলে তিনি হলেন গার্ডনার।
তিনি আইকিউ টেস্টের সেই গৌরবময় দিনগুলোকে চিহ্নিত করেছেন, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল, যেখানে 2 মিলিয়ন আমেরিকান পুরুষকে কাগজে কলমে আইকিউ টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছিল, যেটা স্ট্যানফোর্ডের একজন মনোবিজ্ঞানী লুইস টারমান কর্তৃক নতুনভাবে উন্নয়ন সাধন করা হয়। সেটা কয়েক দশক ধরে চলে আসছে এবং যেটাকে গার্ডনার বলেন ভাবনার পথে আইকিউ, যেখানে লোকে বুদ্ধিমান হোক বা না হোক তারা এভাবে জন্ম নেয়, যেখানে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না এবং এই পরীক্ষাটি আপনাকে বলে দেবে যে আপনি বুদ্ধিমান কিনা। কলেজে ভর্তির জন্য যে স্যাট টেস্ট হয় তাও ওই একই ধারণার উপর ভিত্তি করে, যেটা ভবিষ্যৎকে নিশ্চিত করবার একটা একক প্রবণতা। চিন্তার এই উপায়গুলো সমাজে প্রসারিত হচ্ছে। গার্ডনার এর 1983 সালের প্রভাবশালী বই ফ্রেমস অফ মাইন্ড, যেটি ছিল আইকিউ এর অভিমতকে খণ্ডন করবার একটা ঘোষণাপত্র। এটা উপস্থাপন করে যে আইকিউ একমাত্র মেধা নয় যেটা সফলতার জন্য গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও মেধার আরও বিস্তৃত বিচরণ ছড়িয়ে যাচ্ছে, যার প্রধান 7টি প্রকার রয়েছে। তার তালিকার মধ্যে 2টি বিদ্যাগত প্রকার যুক্ত, একটি হলো মৌখিক, অন্যটি হলো গাণিতিক যুক্তিগত। মেধাকে তাৎপর্যপূর্ণ ভাষার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা নানা প্রকার। গার্ডনার এর মডেল তাই আইকিউ এর একক ধারণার বিষয়টিকে পেছনে ফেলে দেয়, যেটার অন্যতম উপাদানই হলো অপরিবর্তনীয়। এটা উপলব্ধির বিষয়ে এই টেস্ট, যেটা আমাদের এক ধরনের নিপীড়ন করে। যেহেতু আমরা স্কুলের মধ্য দিয়ে গিয়েছিলাম আর এই টেস্টের অর্জিত ফলাফলের ভিত্তিতে আমাদের বাছাই করা হয়েছিল, আমাদের মধ্যে কেউ গিয়েছিল কারিগরি স্কুলে আর কারো গন্তব্য হয়েছিল কলেজে। গার্ডনার স্বীকার করেন যে মেধার বিভিন্নতার ক্ষেত্রে 7 সংখ্যাটি হলো স্বেচ্ছাচারী। মানুষের প্রতিভার সংখ্যাধিক্যের ক্ষেত্রে কোনো জাদুকরী সংখ্যা নেই। একটা বিষয় হলো গার্ডনার এবং তার গবেষণার সহকারী এই 7 ধরনের মেধাকে টেনে ভিন্ন ভিন্ন প্রকারভেদ দেখিয়েছেন। আন্তঃব্যক্তিগত মেধা, যেমন 4টি স্বতন্ত্র সক্ষমতা: নেতৃত্ব, পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব বজায় রাখার ক্ষমতা, দ্বন্দ্ব নিরসনের ক্ষমতা এবং সামাজিক বিশ্লেষণের এক ধরনের ক্ষমতা, যাতে 4 বছর বয়সী জুডি শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল। উপযুক্ত এই দক্ষতাগুলো একটা স্বতন্ত্র দক্ষতা ভেঙে গড়ে ওঠে। মেধার এই বহুমুখী দৃশ্য একটি শিশুর দক্ষতার ক্ষেত্রে একটি সমৃদ্ধতার চিত্রই ফুটিয়ে তোলে এবং আদর্শ মানের আইকিউ এর তুলনায় সাফল্যের ক্ষেত্রে বেশি সম্ভাবনাময়। যখন স্পেকট্রাম এর ছাত্রদের স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেলে মূল্যায়ন করা হয়েছিল, একবার স্বর্ণমান আইকিউ টেস্ট এবং আরেকবার গার্ডনার এর মেধার বিচরণ পরিমাপের সকলকে নিয়ে দলভিত্তিক আইকিউ টেস্ট, এই দুটি টেস্টেই শিশুদের মেধা পরিমাপের যে স্কোর তার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই। 5 জন শিশুর সর্বোচ্চ আইকিউ স্কোর ছিল 125 থেকে 133-এর মধ্যে, যেটা মেধার বিচরণ টেস্টের 10টি শক্তিশালী পরিমাপের ভিন্ন ভিন্ন পার্শ্বচিত্র দেখিয়েছিল। উদাহরণস্বরূপ বলা যায়, 5 জন সবচেয়ে মেধাবী শিশুর আইকিউ টেস্ট অনুসারে একজন 3টি ক্ষেত্রে শক্তিশালী, 3 জনের 2টি ক্ষেত্রে ভালো সক্ষমতা ছিল, একজন মেধাবী শিশুর মধ্যে শুধু একটি ক্ষেত্রে মেধা বিচরণের ক্ষমতা ছিল। তাদের এই ক্ষমতাগুলো ছিল বিক্ষিপ্ত। এই শিশুদের মধ্যে 4 জন ছিল সঙ্গীতের ক্ষেত্রে দক্ষ, 2 জন ছিল দর্শন সংক্রান্ত শিল্পে দক্ষ, 1 জন ছিল পারস্পরিক উপলব্ধিতে, 1 জন যুক্তিতে এবং 2 জন ভাষাগত জ্ঞানে দক্ষ। এই উচ্চ আইকিউ সম্পন্ন 5 জন শিশুর কেউই অবস্থান পরিবর্তনের বিষয়ে দক্ষ ছিল না, সংখ্যা বা কারিগরি জ্ঞানে দক্ষ ছিল না। প্রকৃতপক্ষে ওই 5 জনের মধ্যে 2 জনের স্থান পরিবর্তন এবং সংখ্যাগত জ্ঞান, এই দুটি ছিল প্রকৃতপক্ষেই দুর্বল ক্ষেত্র। গার্ডনার এর মূল্যায়ন ছিল দ্য স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল শিশুদের মেধাভিত্তিক কর্মদক্ষতার উপর সফলভাবে অনুমান করতে পারেনি, তবে স্পেকট্রাম স্কোর বাবা মা এবং শিক্ষকদের ওইসব শিশু সম্পর্কে একটা স্বচ্ছ দিক নির্দেশনা দিয়েছে যে কোন কোন ক্ষেত্রে তাদের স্বতঃস্ফূর্ত আগ্রহ রয়েছে এবং ওইসব আগ্রহের ক্ষেত্রে তারা অনেক বেশি উন্নতি করবে এবং একদিন তারা সংশ্লিষ্ট ক্ষেত্রে খুব দক্ষতার সঙ্গে রাজত্ব করবে। গার্ডনার এর মেধা সম্পর্কিত বহুমুখিতার ভাবনা বিরামহীনভাবে বিবর্ধিত হচ্ছে। তিনি এ বিষয়ে তার মতবাদকে প্রকাশ করেছেন। গার্ডনার ব্যক্তিগত মেধার এসব সংক্ষিপ্ত সারগুলো প্রদান করেছেন। অন্যভাবে গার্ডনার উল্লেখ করেন, আন্তঃব্যক্তিগত মেধা হলো অন্য মানুষের মনোভাব, ক্রিয়াকৌশল, প্রেরণা এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার ক্ষমতা।
আন্তঃব্যক্তিগত মেধার মূল হলো আত্মজ্ঞান। তিনি এর সঙ্গে আরও যুক্ত করেন কারো অনুভূতির ভিতরে প্রবেশ করার যে ক্ষমতা এবং একাধিক ব্যক্তিকে এক্ষেত্রে আলাদা করে বেছে নেওয়ার যে দক্ষতা এবং পথ প্রদর্শকের ভূমিকায় থেকে তাদের টেনে নেওয়ার যোগ্যতাই মেধা। চেতনাই যখন যথেষ্ট নয়, ব্যক্তিগত মেধার একটা মাত্রা আছে যেটাকে বড় করে উল্লেখ করা হয়েছে, কিন্তু তা অন্বেষণ করা হয়েছে স্বল্প পরিসরে, যেটা গার্ডনার এর আবেগের ভূমিকা সংক্রান্ত বর্ণনায় উঠে এসেছে। সম্ভবত এর কারণ হলো যেহেতু গার্ডনার আমাকে বলেছেন যে তার কাজ হলো মানুষের মনের জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞানের নকশাকে জোরালোভাবে অবগত করানো, সুতরাং এক্ষেত্রে তার অভিমত হলো জ্ঞান সম্বন্ধীয় মেধার উপর জোর দেওয়া, যেখানে একজনের নিজস্ব মেধা সম্পর্কে উপলব্ধিটা মুখ্য, সঙ্গে সঙ্গে অন্যের মনোভাব পাঠ করা, কাজের অভ্যাসকে উপলব্ধি করা এবং সেই অন্তর্দৃষ্টি কারো জীবন প্রবাহে স্থাপন করা আর অন্যকে সঙ্গে নিয়ে কর্মসম্পাদনে তা প্রয়োগ করা। কিন্তু এ ধরনের উপলব্ধির ক্ষেত্রে যেখানে শারীরিক প্রতিভা নিজেকে অবিশ্বাস্যভাবে প্রকাশ করে, সেক্ষেত্রে আবেগ বিস্তৃত হলেও ভাষা ও জ্ঞানের নাগাল সে পায় না। যখন গার্ডনার এর বর্ণনায় আবেগকে কাজে লাগানোর অন্তর্দৃষ্টির ক্ষেত্রে ব্যক্তিগত মেধা প্রয়োগের প্রশস্ত ক্ষেত্র রয়েছে এবং সেগুলোর উপর কর্তৃত্ব করারও সুযোগ রয়েছে, তখন গার্ডনার এবং তার সঙ্গে যারা কাজ করেন তারা কেউই এই মেধার ক্ষেত্রে অনুভূতির ভূমিকাকে বিস্তৃতভাবে অনুসরণ করেননি, বরং তারা অনুভূতির বিষয়ে চেতনার উপর খুব বেশি দৃষ্টি নিবদ্ধ করেছেন। এই দৃষ্টি নিবদ্ধকরণ সম্ভবত অজান্তেই হয়েছে, কেননা অনাবিষ্কৃত সমৃদ্ধ আবেগের সাগরকে পরিত্যাগ করা অন্তর্গত জীবনকে এবং পারস্পরিক সম্পর্ককে জটিল করে তোলার নামান্তর। শুধু তাই নয়, এটা অনেক ক্ষেত্রে বাধ্যকারী এবং হতবুদ্ধিকরও বটে। গার্ডনার ব্যক্তিগত মেধার ক্ষেত্রে জ্ঞান সম্বন্ধীয় উপাদানের উপর জোর দিয়েছেন, যা যুগের ভাবধারায় মনস্তত্ত্বকে প্রতিফলিত করে এবং যেটা গার্ডনারের দর্শনেও মূর্ত হয়ে উঠেছে। চেতনার উপর মনস্তত্ত্বের মাত্রাতিরিক্ত গুরুত্ব প্রদানের ফলে এমনকি আবেগের ক্ষেত্রে আংশিকভাবে মনোবিজ্ঞানের পরিহাসই এর কারণ। এই শতকের মাঝের দশকে অধ্যয়ন বিষয়ক মনোবিদ্যা আচরণবিদদের অধীনে ছিল এবং সেটা ছিল বি.এফ. স্কিনারের আদর্শে, যিনি অনুভব করেছিলেন শুধু আচরণ যেটাকে নিরপেক্ষভাবে দেখা যায়, যেটাকে বাহির থেকে যথাযথ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়, এই আচরণই অন্তর্গত জীবনটাকে শাসন করে, যেটা বিজ্ঞানের জন্য আবদ্ধ। অতঃপর 1960 সালের শেষের দিকে ঘটল জ্ঞান সম্বন্ধীয় বিপ্লব, যেটা দৃষ্টি নিবদ্ধ করলো মনস্তাত্ত্বিক বিজ্ঞানের দিকে এবং মোড় ঘুরিয়ে দিল সেই দিকে কিভাবে মস্তিষ্ক তথ্যকে নিবন্ধিত করে এবং সংরক্ষণ করে এবং মেধার প্রকৃতিরা কি তার দিকে চোখ ফেরালো। কিন্তু এবারও আবেগ সীমার মধ্যেই আবদ্ধ থাকলো। জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞানীদের গতানুগতিক বিজ্ঞতা এই যে মেধার অনিবার্য ফল হলো তথ্যের প্রক্রিয়াকরণ। জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞানীরা যারা এই দর্শনকে আলিঙ্গন করেছেন, তারা ক্রিয়াশীল মস্তিষ্কের মডেল রূপে কম্পিউটারকে দেখে বিমোহিত হয়েছেন। তারা এই বাস্তবতা ভুলে গেছেন মানুষের মস্তিষ্কের কোষ যেগুলো কম্পিউটার প্রক্রিয়ার মতো কাজ করে, সেগুলো আগোছালো এবং ভাসমান অবস্থায় থাকে এবং স্নায়বিক রসায়ন দ্বারা স্পন্দিত হতে থাকে। এটা কম্পিউটারের সুশৃঙ্খল সিলিকনের মতো কোনো কিছু নয়, যেখানে মস্তিষ্কের ন্যায় রূপক পথ নির্দেশনা দেওয়া হয়েছে। জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞানীদের মধ্যে উদীয়মান মডেল হলো কিভাবে চেতনা তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করে যখন তা অনুভূতি দ্বারা প্লাবিত হয়। এই বিবেচনায় জ্ঞান সম্বন্ধীয় মডেল হলো চেতনার একটা অনুন্নত দর্শন। এটা অনুভূতির ঝড় ও গন্ধকে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, যেটা বুদ্ধিতে একটা নিম্নতর মাত্রার পরিচয় দেয়। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে লেগে থাকার জন্য জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞানীরা নিজেরাই তাদের প্রাসঙ্গিক চেতনার মডেলকে উপেক্ষা করেছেন। একটা নিরস আবেগ সংক্রান্ত মানসিক জীবনের ভারসাম্যহীন বৈজ্ঞানিক দর্শন, যেটা মেধার উপর গবেষণার ক্ষেত্রে গত 80টা বছর নির্দেশনা দিয়ে এসেছে, সেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যখন মনোবিজ্ঞান চিন্তার ক্ষেত্রে অনুভূতির প্রয়োজনীয় ভূমিকার বিষয়টি উপলব্ধি করতে শুরু করেছে, পরবর্তী প্রজন্মের মনোবিজ্ঞান এর মর্ম উপলব্ধি করতে এগিয়ে আসছে। মানসিক জীবনে আবেগের গুণাবলী এবং শক্তির সঙ্গে এর বিপত্তি নিয়েও তারা আগ্রহী হয়ে উঠছে। যখন আমি গার্ডনারকে চিন্তার ক্ষেত্রে অনুভূতির উপর জোর দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলাম, তিনি স্বীকার করলেন তিনি জ্ঞান সম্বন্ধীয় পথে মেধা সংক্রান্ত দর্শনের দিকে ঝুঁকেছেন। কিন্তু তিনি বললেন, যখন আমি প্রথম ব্যক্তিগত মেধা সম্পর্কে লিখি, আমি তখন আন্তঃব্যক্তিগত মেধার আবেগ সম্পর্কে বলেছিলাম। এর একটা উপাদানকে আপনি স্বয়ং আবেগঘনভাবে সুরারোপ করবেন।
আপনার মনের ভিতরের একটা অনুভূতির সংকেত এটা আপনাকে দেবে, যেটা আন্তঃব্যক্তিগত মেধার ক্ষেত্রে অতীব জরুরি। কিন্তু যেহেতু এটা অনুশীলনের মাধ্যমে উন্নতি লাভ করেছে, সেহেতু বহুমুখী মেধার মতবাদটি নিজস্ব চিন্তা প্রক্রিয়ার উপর উপলব্ধি ও সচেতনতার নিরিখে দৃষ্টি নিবদ্ধ করে। এটা হলো একজনের মানসিক সচেতনতার একটা প্রক্রিয়া। শুধু তাই নয়, এটা পূর্ণ পরিসরের আবেগ সংক্রান্ত সক্ষমতা। এমনকি গার্ডনার এটাও উপলব্ধি করেছিলেন, আমাদের এই উথাল পাতাল জীবনে আবেগ ও পারস্পরিক সম্পর্কের সক্ষমতাটা খুবই গুরুত্বপূর্ণ। আবেগ কি মেধা হতে পারে? আমরা কোন ধরনের প্রশিক্ষণটা বেছে নেব এই ক্ষেত্রে পরিপূর্ণ উপলব্ধির জন্য? আমাদের অবশ্যই অনন্য তাত্ত্বিকদের কাছে যেতে হবে, যারা গার্ডনার এর মেধা বিষয়ক নজিরকে অনুসরণ করে চলেছেন। এদের মধ্যে অন্যতম হলেন মনোবিজ্ঞানী পিটার স্যালোভি, যিনি আমাদের মেধাকে আবেগের কাছে নিয়ে যেতে অনুসরিত উপায়ের ব্যাপারে বিশদভাবে বর্ণনা করেছেন। এই প্রয়াসটা নতুন নয়। বছরের পর বছর ধরে, এমনকি আইকিউ এর ব্যাপারে যখন তীব্র উৎসাহ, তখনও মাঝে মধ্যে আবেগকে মেধার রাজত্বে টেনে আনার চেষ্টা হতো, যদিও সহজাতভাবেই আবেগ ও মেধার মধ্যে একটা বৈপরীত্যের বৈষম্য আছে বলে গণ্য করা হতো। এভাবে একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী E.L. থর্নডাইক, যিনি নিজেও আইকিউ ধারণার জনপ্রিয়তায় প্রভাবিত হয়েছিলেন, তিনি 1920 এবং 1930 সালে হারপার্স ম্যাগাজিনে লিখিত একটা নিবন্ধে আবেগ সংক্রান্ত মেধার সম্পর্কে বলতে গিয়ে এই মত প্রকাশ করেন যে সামাজিকতার মেধা হলো অন্যকে বোঝার ক্ষেত্রে এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা সক্ষমতা। ব্যক্তিবিশেষের আইকিউ সম্পর্কে এটা ছিল একটা দৃষ্টিভঙ্গি। সে সময়ের অন্য মনোবিজ্ঞানীরা এই বিষয়ে ছিলেন কঠোর দৃষ্টিভঙ্গি সম্পন্ন। তারা এটাকে নিপুণভাবে লোক পরিচালনা করার কাজের দক্ষতা হিসেবে গণ্য করতেন, কিন্তু সামাজিকতার মেধা এই ধারণাটি আইকিউ তাত্ত্বিকদের মাঝে তেমন প্রভাব ফেলতে পারেননি। 1960 সালে প্রকাশিত একটা প্রভাবশালী টেক্সট বই, যেটা মেধা পরীক্ষণের উপর লেখা হয়েছিল, তাতে সামাজিকতার মেধাকে অকার্যকর বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ব্যক্তিগত মেধাকে উপেক্ষা করা হবে না। এর প্রধান কারণ হলো এটা সজ্ঞান এবং সাধারণ জ্ঞান গড়ে তোলে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন রবার্ট স্টেনবার্গ সহ অন্য প্রথিতযশা মনোবিজ্ঞানীগণ যখন মানুষকে একজন মেধাবী ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতে বলেন, তখন তালিকাভুক্ত প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল লোকদের ব্যবহারিক দক্ষতা। অধিকতর নিয়মাবদ্ধ গবেষণাটা করেছিলেন স্টেনবার্গ, যিনি থর্নডাইকের উপসংহারের দিকে ফিরে গিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন সামাজিকতার মেধা বিদ্যাগত দক্ষতা থেকে স্বতন্ত্র এবং একটা প্রধান অংশ, যা মানুষকে বাস্তব জীবনে ভালো কিছু করতে সক্ষম করে গড়ে তোলে। এসব ব্যবহারিক মেধার মধ্যে যেগুলো কর্মক্ষেত্রে অধিক হারে মূল্যায়িত হয়, সেগুলোর এক ধরনের সংবেদনশীলতা রয়েছে, যেগুলো তুলে আনার ক্ষেত্রে সক্রিয় ব্যবস্থাপকদের একটা নীরব বার্তা দেয়। সাম্প্রতিক বছরগুলোতে মনোবিজ্ঞানীদের একটা ক্রমবর্ধমান গ্রুপ একই ধরনের উপসংহার টেনেছে। তারা গার্ডনারের সঙ্গে একমত হয়ে এটা বলেন, আইকিউ এর পুরনো মতবাদ আবর্তিত হয় ভাষাবিদ্যাগত একটা সরু বক্রপথে, একই সঙ্গে গাণিতিক দক্ষতাও, এবং সেটাতে ভালো স্কোর করলে তাদের শ্রেণীকক্ষে সফল বলে অনুমান করা হয়। কিন্তু যখন একাডেমিক থেকে বের হয়ে আসে, তখন জীবন চলার পথে তা অতি নগণ্যই বলে পরিগণিত হয়। এই মনোবিজ্ঞানীগণ যেমন স্টেনবার্গ এবং স্যালোভি মেধা সম্পর্কে একটা প্রসারিত দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছেন, তারা নতুন করে এটাকে সূত্রবদ্ধ করতে চেয়েছেন, যাতে করে জীবনের সাফল্যের ধারায় এটাকে প্রয়োগ করা যেতে পারে এবং অনুসন্ধানের পথে একটা পেছনের উপলব্ধিতে ফিরে যেতে হবে, যে ব্যক্তিগত অথবা আবেগজনিত মেধাগত গুরুত্ব। স্যালোভি আবেগ সংক্রান্ত মেধার ক্ষেত্রে তার মূল সংজ্ঞা উপস্থাপনের সময় গার্ডনার এর ব্যক্তিগত মেধার বিষয়টিকে এর সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন এবং এই সক্ষমতাগুলোকে 5টি মূল ক্ষেত্রে প্রসারিত করেছেন। 1. অন্যের আবেগকে জানা। আত্মসচেতনতার সাথে একটা অনুভূতিকে এভাবে উপলব্ধি করা যেন তা বাস্তবে ঘটেছে, এটাই হলো আবেগ সংক্রান্ত মেধার প্রধান ভাব। 4র্থ অধ্যায়ে আমরা তা দেখতে পাবো। মুহূর্তে মুহূর্তে অনুভূতিকে পর্যবেক্ষণ করার ক্ষমতা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ এবং আত্মোপলব্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত অনুভূতিকে প্রত্যক্ষ করার ব্যর্থতা তার করুণা প্রাপ্তি থেকে আমাদেরকে বাদ দেয়। যেসব ব্যক্তি তাদের অনুভূতি সম্পর্কে অধিকতর নিশ্চিত, তারা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অধিকতর যোগ্য পরিচালক। 2. আবেগকে নিয়ন্ত্রণ করা। অনুভূতিকে যথাযথভাবে উপলব্ধি করা একটা ক্ষমতা, যেটা আত্মসচেতনতা গড়ে তোলে। 5ম অধ্যায়ে এই পরীক্ষা চালানো হবে যে কিভাবে একজনের আবেগ প্রশমিত করা যায়।
তার ধারণ ক্ষমতা নিয়ে কথা বলা হবে। প্রচণ্ড উদ্বিগ্নতাকে দূর করা, বিষাদ, বিরক্তিবোধ এবং বারবার ব্যর্থতাকে সাফল্যের ধারায় নিয়ে আসা আবেগ সংক্রান্ত মেধার মৌলিক দক্ষতা, যেটা পঞ্চম অধ্যায়ের পরীক্ষার বিষয়। যেসব লোক এই সক্ষমতার ক্ষেত্রে দুর্বল, তারা নিরবচ্ছিন্নভাবে হতাশাজনক অনুভূতির সঙ্গে লড়াই করতে থাকে। যখন তাদের মধ্যে কেউ এই সীমা অতিক্রম করে ফেলে, তখন এটা তাকে জীবনের বিপত্তি এবং হতাশা থেকে অতি দ্রুত বের করে আনতে পারে। 3 নম্বর, নিজেকে অনুপ্রাণিত করা, যেটা ষষ্ঠ অধ্যায়ে আপনাকে দেখাবে। একটা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মনোযোগ বজায় রাখতে আবেগকে অনুকূল অবস্থায় ধরে রাখা, আত্ম উদ্দীপনা সৃষ্টি, আধিপত্য বিস্তার এবং সৃজনশীলতা, এসবের জন্য নিজেকে অনুপ্রাণিত করা। এসব ছাড়াও ষষ্ঠ অধ্যায়ে আরও দেখানো হবে তা হলো আবেগ সংক্রান্ত স্বনিয়ন্ত্রণ, বিলম্বিত আত্মতৃপ্তি, আবেগ প্রবণতার স্থানান্তর, প্রতিটি সাজানো কর্মসম্পাদন উপভোগ করা এবং সব ধরনের কাজে অসাধারণ কর্মদক্ষতা, কর্মপ্রবাহ বজায় রাখার দক্ষতা অর্জন। যেসব মানুষ এই দক্ষতা অর্জন করেছে, তারা তাদের গ্রহণকৃত দায়িত্ব পালনে অধিকতর সক্রিয় এবং উৎপাদনশীল। 4 নম্বর, অন্যের ভিতরের আবেগকে স্বীকৃতি দেওয়া। সহানুভূতি হলো আরেকটি সক্ষমতা যা আবেগ সংক্রান্ত আত্মসচেতনতা গড়ে তোলে, যেটা হলো মানুষের অপরিহার্য গুণাবলী। অধ্যায় 7-এ সহানুভূতির মূল অনুসন্ধান করা হবে। লোকদের মধ্যে যারা সহানুভূতিশীল, তারা সামাজিক কর্মকাণ্ডগুলোর সঙ্গে সূক্ষ্মভাবে ঐক্যবিধান করেন, যেটা এটা নির্দেশ করে যে অন্যদের কি প্রয়োজন বা তারা কি চায়। এসব ব্যক্তিদের যেসব পেশায় যত্নবান হওয়া প্রয়োজন, সেসব কাজে তাদের বেশি করে ডাকা হয়, যেমন শিক্ষকতা, বিক্রয় এবং ব্যবস্থাপনা। 5 নম্বর, পারস্পরিক সম্পর্ক বজায় রাখা। পারস্পরিক সম্পর্কের যে নৈপুণ্য, তা বৃহৎ পরিসরের, তা অন্যের আবেগকে পরিচালনা করার। অধ্যায় 8-এ সামাজিক কর্মক্ষমতা ও অযোগ্যতা এবং এর সঙ্গে জড়িত নির্দিষ্ট দক্ষতার দিকে তাকায়। এগুলো হলো সেই দক্ষতা যেগুলো জনপ্রিয়তা, নেতৃত্ব এবং আন্তঃব্যক্তিগত সক্রিয়তা দ্বারা ভালো করে আবদ্ধ। লোকে যারা এসব দক্ষতায় সুনিপুণ, তারা যে কোনো কিছু করতে পারে, যেগুলো অন্যের সঙ্গে অতি সহজেই পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর নির্ভর করে, এবং এই দক্ষ ব্যক্তিরা হয় সামাজিক তারকা। অবশ্য উপযুক্ত ক্ষেত্রগুলোতে ব্যক্তিবিশেষের সক্ষমতায় পার্থক্য রয়েছে। আমাদের মধ্যে কেউ হয়তো তার উদ্বিগ্নতা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপেই পারদর্শী, কিন্তু অন্যের বিমর্ষতার কারণ খুঁজতে বা দূর করতে অপরাগ। কোনো সন্দেহ নেই, আমাদের ক্ষেত্রে সামর্থ্যের মূলগত যে ভিত্তি, তা স্নায়ুতান্ত্রিক, কিন্তু একই সঙ্গে আমাদের মস্তিষ্ক শেখার বিষয়ে নমনীয়। এটা নিরবচ্ছিন্নভাবে শিখছে। আবেগ সংক্রান্ত দক্ষতার ত্রুটিবিচ্যুতিগুলো দূর হতে পারে এবং তা শরীরে অভ্যাস গড়ে তোলা ও সঠিক চেষ্টায় সাড়া দেওয়ার মাধ্যমে দুর্বল ক্ষেত্রের প্রতিটিরই ব্যাপক পরিসরে উন্নতি হতে পারে। আইকিউ এবং আবেগ সংক্রান্ত মেধা বিশুদ্ধ রূপ। আইকিউ এবং আবেগ সংক্রান্ত মেধা একে অপরের বিরোধী বা প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু দুটি আলাদা প্রকৃতির। আমরা আমাদের ধীশক্তি এবং আবেগপ্রবণ তীক্ষ্ণতাকে একত্রে মেশাবো। উচ্চতর আইকিউ এবং নিম্নতর আবেগ সংক্রান্ত মেধা বা নিম্নতর আইকিউ এবং উচ্চতর আবেগ সংক্রান্ত মেধা, এটার একটা ছক থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে তা কম পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে আইকিউ এবং আবেগ সংক্রান্ত মেধার মধ্যে অল্প বিস্তর একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। যদিও এটাকে পরিষ্কার করে খুব কমই তুলে ধরা হয়, তথাপি এদের সম্পূর্ণ স্বাধীন সত্তা রয়েছে এবং দুটি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ সাপেক্ষ। সেই পরিচিত আইকিউ টেস্টের মতো নয়। অদ্যাপি কাগজে কলমে এমন কোনো টেস্ট হয়নি যাকে আবেগ সংক্রান্ত মেধার স্কোর হিসেবে গণ্য করা যায়। যদিও এর প্রত্যেকটি উপাদান নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে, তথাপি এর মধ্যে কিছু, যেমন সহানুভূতি, ব্যক্তিবিশেষের প্রকৃত সক্ষমতা, যা কাজের ক্ষেত্রে আদর্শ মান বলে বিবেচিত, তার সর্বোত্তম টেস্ট হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তির ভিডিও চিত্রে তার মুখের অভিব্যক্তি দেখে তার অন্তরের অনুভূতিকে পাঠ করার যে দক্ষতা, তা পরীক্ষা করা হয়েছে। অদ্যাবধি মনের স্থিতিস্থাপকতা পরিমাপ নামক একটা মাপকাঠিতে মনের অবস্থা পরিমাপ করা হয়, যেটা সম্পূর্ণরূপে আবেগ সংক্রান্ত মেধার নামান্তর। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জ্যাক ব্লক দুটি তত্ত্বীয় বিষয়ের বিশুদ্ধতার একটা তুলনা করেছেন। উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তি বিশেষ বনাম উচ্চ আবেগ সংক্রান্ত প্রবণতা সম্পন্ন ব্যক্তির মধ্যে তুলনায় তিনি উভয়ের ক্ষেত্রে নির্মুক্ত বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন।
বিশুদ্ধতর উচ্চ স্তরের আইকিউ হলো বুদ্ধিজীবীদের একটা অতিরঞ্জিত অবস্থা যেটা মনের ভিতর রাজত্ব করতে পারদর্শী কিন্তু ব্যক্তিগত বিশ্বে অদক্ষ নারী আর পুরুষের মধ্যে এই পার্শ্বচিত্রে সামান্য কিছুটা পার্থক্য আছে। পুরুষের উচ্চ স্তরের আইকিউ হলো আদর্শিক, বৃহৎ পরিসরে মেধা সংক্রান্ত আগ্রহ এবং সক্ষমতায় কোনো বিস্ময় নেই। তিনি উচ্চাকাঙ্ক্ষী এবং উৎপাদনশীল, তিনি অনুমানযোগ্য এবং জেদি এবং নিঃসন্দেহে নিজের বিষয়ে চিন্তাশীল। তিনি একই সঙ্গে দোষগ্রাহী এবং ক্ষমাশীল। তিনি খুঁতখুঁতে এবং দমনকারী, যৌন সংক্রান্ত বৈশিষ্ট্যে স্থিরবিলাসী এবং আবেগ বিষয়ে ভূতা এবং শীতল। বিপরীত দিকে যেসব পুরুষ উচ্চতর আবেগ সংক্রান্ত মেধা ধারণ করেন তারা সামাজিকভাবে ভারসাম্য রক্ষাকারী, তারা বহির্মুখী এবং ফুর্তিবাজ, তারা ভীতিপ্রবণ নন, প্রতিশ্রুতি পূরণে তাদের সক্ষমতা উল্লেখ করার মতো, দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে এবং নৈতিক মূল্যবোধের বিচারে তারা প্রথম সারির ব্যক্তিত্ব, তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা সহানুভূতিশীল এবং যত্নশীল, তাদের আবেগময় জীবন উন্নত কিন্তু যথাযথ, তারা তাদের নিজের সঙ্গে অন্যের সঙ্গে এবং সামাজিক পৃথিবী যেখানে তারা বাস করেন সর্বক্ষেত্রেই স্বচ্ছন্দ। সম্পূর্ণরূপে উচ্চতর আইকিউ সম্পন্ন মহিলাদের ক্ষেত্রে প্রত্যাশিত মেধার আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়। তারা তাদের চিন্তাগুলো প্রকাশের ক্ষেত্রে সাবলীল, মেধা সংক্রান্ত বিষয়গুলোতে তারা মূল্যমান যুক্ত করতে পারেন, তাদের মেধার পরিসীমা প্রশস্ত এবং তার নান্দনিকতার আগ্রহী, তাদের অন্তর্মুখী হওয়ার ঝোঁক বেশি এবং তাদের উদ্বিগ্নতা প্রকাশ, স্মৃতির মন্থন, অপরাধবোধ ইত্যাদির ক্ষেত্রে প্রবণতা লক্ষণীয় এবং খোলাখুলিভাবে ক্ষোভ প্রকাশের ক্ষেত্রেও তারা দ্বিধাগ্রস্ত হন, যদিও পরোক্ষভাবে তারা তা প্রকাশ করেন। অপরদিকে আবেগ সংক্রান্ত মেধাবী নারীরা স্বতঃস্ফূর্ত এবং সরাসরি তাদের অনুভূতিগুলো প্রকাশ করেন এবং নিজেদের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন। জীবন তাদের কাছে অর্থপূর্ণ, পুরুষের মতোই তারা বহির্মুখী এবং জৌলুসপূর্ণ। তারা যথাযথভাবে তাদের অনুভূতি প্রকাশ করেন, তারা মানসিক চাপ গ্রহণে পারদর্শী, তাদের সামাজিক ভারসাম্যতা সহজেই তাদের নতুন কারো কাছে পৌঁছাতে সক্ষম করে তোলে, তারা নতুন মানুষের সঙ্গে বেশ স্বচ্ছন্দ এবং স্বতঃস্ফূর্ত এবং কখনো কখনো যৌন আবেদনময়ী। তারা খুব কম সময়ে অপরাধবোধ প্রকাশ করেন কিংবা উদ্বিগ্নতা প্রকাশ করেন অথবা অতীত রোমন্থন করেন। অবশ্য আমাদের সবার মধ্যে আইকিউ এবং আবেগঘন মেধার একটা মিশ্রণ নানা মাত্রায় রয়েছে, কিন্তু একজন মানুষের মনের ক্ষেত্রে এগুলো কি মাত্রায় যুক্ত হয় তার উপরই একটা জ্ঞানগর্ভ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং আমাদের মধ্যে জ্ঞান এবং আবেগঘন মেধা যখন সম্পূর্ণরূপে যুক্ত হয় তখনই আমরা পরিপূর্ণ মানুষরূপে বিকশিত হই। নিজেকে জানো। জাপানের একটা পুরাতন গল্প পরিচালিত আছে যে একদিন জাপানের এক সেনাধ্যক্ষ একজন বৌদ্ধ সাধককে স্বর্গ এবং নরকের স্বরূপ ব্যাখ্যা করতে বললেন, কিন্তু সেই সাধক তাচ্ছিল্যের সঙ্গে বললেন, তুমি একটা গেয় ভূত ছাড়া আর কিছুই নও, তোমার সঙ্গে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে পারি না। এটি সেই সেনাধ্যক্ষের আত্মসম্মানে ভীষণভাবে আঘাত করল। তিনি ক্রোধে উন্মত্ত হয়ে তার বিশাল তরোয়ার খাপ থেকে বের করলেন, ক্রুদ্ধস্বরে বললেন, আপনি জানেন আপনার এই ধৃষ্টতার জন্যে আর এক্ষুনি আপনাকে হত্যা করতে পারি। তখন সেই সাধক শান্ত কণ্ঠে বললেন, এটাই নরক। সাধক সেনাধ্যক্ষের উন্মত্ততার যে আগুনের প্রতি ইঙ্গিত করেছেন তার সত্যতা উপলব্ধি করে সেনাধ্যক্ষ অনুতপ্ত হলেন, তলোয়ারের খাপবন্দি করলেন এবং তার মনোচক্ষু খুলে দেওয়ার জন্য সাধককে ধন্যবাদ দিয়ে তার নিকট মাথা নত করলেন। তখন সাধক বললেন, এটাই স্বর্গ। হঠাৎ করে চেতনা ফিরে আসায় সেই সেনাধ্যক্ষ এটা অনুভব করলেন, ক্রোধে অন্ধ হয়ে তিনি কি ভয়ঙ্কর ঘটনা ঘটাতে যাচ্ছিলেন এবং ক্রোধ প্রশমিত হওয়ার পর তিনি কি প্রশান্তি লাভ করেছিলেন। এবং তিনি এভাবে সজাগ হয়ে উঠলেন যে ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারলে যে কোনো নারকীয় ঘটনা ঘটে যেতে পারে। এক্ষেত্রে সক্রেটিসের সেই বিখ্যাত উক্তি নিজেকে জানো বিশেষভাবে পরিনিধানযোগ্য, যেটি আবেগ সংক্রান্ত মেধার মূল ভাবকেই তুলে ধরে, যেটি একজনের সচেতনতার সঙ্গে সরাসরিভাবে যুক্ত, যা অনুভূতির মাধ্যমে জাগিয়ে তোলে। এই প্রথম দর্শনে মনে হতে পারে আমাদের অনুভূতিগুলো হলো সুস্পষ্ট। অধিকতর চিন্তাশীল প্রতিফলন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতপক্ষে কোনো কিছু সম্পর্কে আমরা যা অনুভব করি তা খুব অচেতনভাবে করি, অথবা ঘটনা ঘটে যাওয়ার পর এই অনুভূতিগুলোর ব্যাপারে সজাগ হই। মনোবিদ্যার চিন্তার প্রক্রিয়ায় সজাগ হওয়ার ক্ষেত্রে সর্বকালীন অধিচেতন পদ্ধতি প্রয়োগ করেন এবং এই অধিচেতন দ্বারা একজনের আবেগকেই বোঝানো হয়।
আমি আত্মসচেতনতার বিষয়টিকেই সমর্থন করি এবং এটা হলো অন্তর্জগতের নিরবচ্ছিন্ন মনোযোগ। এই আত্মবাচক সচেতন মন নিজে থেকেই অভিজ্ঞতা অন্বেষণ করে এবং পর্যবেক্ষণ করে এবং যেটার সঙ্গে আবেগও যুক্ত। অস্ট্রেলিয়ান স্নায়ু বিশারদ ফ্রয়েড এ ধরনের সচেতনতাকে ঝুলন্ত মনোযোগ বলে বর্ণনা করেছেন এবং এক্ষেত্রে তিনি মনোবিশ্লেষণকারী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ধরনের মনোযোগ নিরপেক্ষভাবে সচেতনতার মধ্য দিয়ে অতিবাহিত হয়, অথচ এর কোনো প্রতিক্রিয়াশীল স্বাক্ষর থাকে না। কোনো মনোবিশ্লেষক এটাকে আত্মজ্ঞানের পর্যবেক্ষণ নামে অভিহিত করেছেন, যেটা হলো আত্মসচেতনতার সক্ষমতা এবং যা একজনকে তার নিজের প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণের জন্য তা বিশ্লেষণ করার অনুমতি দেয়, যেটা হলো সহিষ্ণুতা। আর সহিষ্ণুতা গড়ে তোলবার ক্ষেত্রে মুক্ত ভাবানুষঙ্গ। আত্মসচেতনতার ক্ষেত্রে মস্তিষ্কের সক্রিয়তার প্রয়োজন পড়ে, বিশেষত ভাষাগত ক্ষেত্রে চিহ্নিত করতে, ঐক্যবিধানের ক্ষেত্রে এবং আবেগকে জাগিয়ে দেওয়ার ক্ষেত্রে। আত্মসচেতনতা কোনো মনোযোগ নয় যা আবেগের দ্বারা তৈরি হয় বা অতিমাত্রায় কঠোর প্রতিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কিংবা বিবর্ধন করে যা অনুভব করা যায়, বরং এটা একটা নিরপেক্ষ প্রতিক্রিয়া যা আত্মপ্রতিফলন ক্ষমতাকে বজায় রাখে, এমনকি অন্তরের অবাধ্য আবেগকেও নিয়ন্ত্রণ করে। তার সর্বোত্তম সময়ে আত্মপর্যবেক্ষণ গভীর বা অবদ্ধ অনুভূতির নিষ্প্রভ সচেতনতাকে মেনে নেয়, ন্যূনতম একটা অভিজ্ঞতা থেকে সামান্য পদক্ষেপ হিসেবে নিজেকে স্পষ্ট করে, যেটা সমান্তরালভাবে একটা চেতনার প্রবাহ যা কি ঘটছে তার উপর একটা চেতনা গড়ে তোলে। সচেতনতার স্নায়ুতান্ত্রিক মেকানিক্সের ক্ষেত্রে এই সূক্ষ্ম মানসিক কার্যকলাপের পরিবর্তন সম্ভবত একটা সংকেত, যেখানে মস্তিষ্ক বর্তনী সক্রিয়ভাবে আবেগকে পর্যবেক্ষণ করে এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ। আবেগ সংক্রান্ত এই সচেতনতা অন্য সবকিছুর উপরে আবেগের ক্ষেত্রে একটা মৌলিক কর্মদক্ষতা, যেমন আবেগ সংক্রান্ত আত্মনিয়ন্ত্রণ এবং আবেগ নির্মাণ। সংক্ষেপে আত্মসচেতনতা বলতে বোঝাই আমাদের মনোভাব এবং মনোভাব সম্পর্কে আমাদের চিন্তা, এ দুটির উপরই সচেতনতা। ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের মনোবিজ্ঞানী জন মায়ার এবং পিটার স্যালোবি, যারা যৌথভাবে আবেগ সংক্রান্ত তথ্য প্রবর্তন করেন, এটি তাদের বক্তব্য। আত্মসচেতনতা অপ্রতিক্রিয়াশীল হতে পারে, কিন্তু মায়ার দেখিয়েছেন যে এই সংবেদনশীলতা স্বল্প হারে ক্ষুণ্ণ হতে পারে। রূপক চিন্তা আত্মসচেতনতামূলক আবেগের ক্ষেত্রে পূর্বাভাস দেয়, এভাবে যে আমি সেভাবে অনুভব করতে পারিনি, আমি অনুপ্রাণিত হওয়ার মতো ভালো কিছু ভাবছি, এবং অতিরিক্ত সীমাবদ্ধ আত্মসচেতনতার জন্য দ্রুত ধাবমান চিন্তা, এটা নিয়ে ভেবো না। এটা হলো অধিকতর বিপর্যস্ত অবস্থার প্রতিক্রিয়া। যদিও অনুভূতির ব্যাপারে সচেতন হয়ে ওঠা এবং এগুলোর পরিবর্তনে কাজ করা, এই দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান, তথাপি মায়ার দেখেছেন সব বাস্তব কারণে এ দুটি সাধারণত হাতে হাত রেখেই চলে। মায়ের এটাও লক্ষ্য করেছেন লোকেদের প্রবণতা হলো আবেগের বিষয়ে আচরণ এবং অংশগ্রহণে স্বাতন্ত্র্যসূচক ধারা বজায় রাখা। সচেতন তারা যে মনোভাব পোষণ করেন সে বিষয়ে সচেতন হওয়া। এটা ঠিক যে এসব মানুষ তাদের আবেগজনিত জীবনে কিছুটা কৃত্রিমতার রং মিশ্রিত করেন। তাদের আবেগ সংক্রান্ত স্বচ্ছতা অনন্য ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধীন হয়ে পড়ে। তারা স্বশাসিত এবং নিজের সীমারেখা সম্পর্কে নিশ্চিত। তাদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্য ভালো এবং তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। যখন তারা একটা খারাপ মেজাজে থাকেন তখন তারা তা রোমন্থন করেন না এবং অলিক কোনো ভয়ও পান না, আর তা থেকে খুব দ্রুতই তারা বেরিয়ে আসেন। গ্রাস এই মানুষগুলো তাদের অনুভূতির ক্ষেত্রে আবেগ দ্বারা প্লাবিত হয় এবং সে অবস্থা থেকে নিজেকে বের করে আনতে ব্যর্থ হয়, এমন যেন মেজাজ তাদের বিরুদ্ধে গেছে। তারা বেশ চঞ্চল এবং অনুভূতির বিষয়ে তারা সজাগ নয়, যার ফলে তারা এমন একটা বাজে মনোভাব এবং সেসব অনুভূতি যা তাদের আবেগ সংক্রান্ত জীবনকে নিয়ন্ত্রণহীন করে তোলে তা থেকে নিজেকে বের করে আনতে ব্যর্থ হন। গ্রহণ যখন এ ধরনের মানুষ তারা কি অনুভব করছে সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন, তাহলে তারা তাদের এ ধরনের মনোভাবকে গ্রহণ করেন এবং তা পরিবর্তন করার চেষ্টা করেন না। তাদের এ ধরনের মনোভাব গ্রহণ দুটি শাখায় হয়ে থাকে। যারা সবসময় ভালো মেজাজে থাকেন তারা তা পরিবর্তনের জন্য খুব কমই অনুপ্রাণিত হন এবং সুযোগ থাকা সত্ত্বেও তারাও অবাধে মন্দ মনোভাবকেও গ্রহণ করেন। হতাশা সত্ত্বেও তারা তা বদলান না। তাদের মধ্যে এক ধরনের একটা নির্লিপ্ততার প্রতিমান লক্ষ্য করা যায়, যেমন অবনমিত ব্যক্তিবর্গ হতাশাকে পরিত্যাগ করেন।
উৎসাহী এবং উদাসীন। মনে করুন আপনি এখন বিমানে চড়ে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছেন। বিমানটি স্বচ্ছন্দে উড়ে চলেছে, কিন্তু বিমানটি যখন উত্তর পশ্চিম আমেরিকার রকি পর্বতের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তখন হঠাৎ করে পাইলট বিমানের ইন্টারকমের মাধ্যমে ঘোষণা দিল, ভদ্র মহোদয়গণ, আমাদের বিমানে একটা সমস্যা দেখা দিয়েছে, অনুগ্রহ করে আপনারা আসনে ফিরে যান এবং সিট বেল্টটা বেঁধে নিন। এবং এরপরই বিমানটি সমস্যার মুখোমুখি হলো। এটি ঢেউয়ের মধ্যে পড়া একটা বিস বলের মতো উপরে নিচে পাশে দুলতে লাগলো। এ ধরনের সংকটপূর্ণ পরিস্থিতিতে এর আগে আপনি কখনো পড়েননি। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আপনি কি করবেন? আপনি কি সেই ধরনের ব্যক্তি যে এই অবস্থায় নিজেকে বই, ম্যাগাজিন ইত্যাদি দিয়ে ঢেকে রাখে, অথবা একটা না একটা মুভি দেখতে থাকে যাতে করে সমস্যাটা বলে থাকা যাবে? নাকি আপনি জরুরি অবস্থায় করণীয় কি এই লেখা সংবলিত বইটি বের করে পড়তে থাকবেন, অথবা বিমানবালার মুখের দিকে তাকাবেন তাদের মুখে ভয়ের কোনো চিহ্ন আছে কিনা, কিংবা কান পেতে ইঞ্জিনের শব্দ শুনতে চেষ্টা করবেন সেখানে ঝামেলাপূর্ণ কিছু ঘটেছে কিনা? এই প্রতিক্রিয়াগুলো আমাদের কাছে খুব স্বাভাবিকভাবে আসে, যাতে সেই অবরুদ্ধ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করতে পারি। বিমানের এই দৃশ্যকল্পটি নিজ থেকেই একজনকে মনস্তাত্ত্বিক পরীক্ষার মুখোমুখি দাঁড় করায়, যেটি টেম্পল ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী সুজনা মিলার কর্তৃক বিকশিত হয়েছে। এবং এটা তা মূল্যায়ন করতে যে কখন লোকেরা সতর্ক হওয়ার প্রবণতা দেখায়, প্রতিটি বিপজ্জনক অবস্থা বা উদ্বিগ্নতায় তারা কীরকম প্রতিক্রিয়া প্রকাশ করে, এবং এক্ষেত্রে তাদের আবেগজনিত অভিজ্ঞতা কীরকম হয়। বিপদের মধ্যে যে মেজাজ ঠিক রাখতে পারে বা ধৈর্য ধারণ করতে পারে, তারা কি ঘটছে তারা তার প্রতি অতি সতর্কতার সঙ্গে মনোযোগ ধরে রাখতে পারে। অজ্ঞাতসারে তারা তাদের প্রতিক্রিয়া পরিচালিত করে, বিশেষত যখন তাদের মেজাজ ব্যক্তিগত সতর্কতার সঙ্গে মনের সামঞ্জস্যতা বজায় রাখে না। এর ফল হলো তাদের আবেগকে তখন তীব্র মনে হতে পারে। এই তীব্র বা চরম অবস্থা দ্বারা এটা বোঝায় যে কিছু লোকের আবেগজনিত সতর্কতা প্রবল হয়ে ওঠে, যেটা অন্যদের ক্ষেত্রে সবেমাত্র চোখে পড়ে। যেমন একজন কলেজ ছাত্রের একটা ঘটনা বিবেচনা করা যাক। একদিন সে তার ছাত্রাবাসে একটা আগুন দেখতে পেল। সে একটা এক্সটিংগুইশারের কাছে ছুটে গেল এবং তা নিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেললো। এখানে অস্বাভাবিক কিছু ঘটেনি, শুধু এক্সটিংগুইশারটি নিয়ে এসে আগুন নেভানোর এই কাজে যাতায়াতের সময় সে দৌড়ে না গিয়ে হেঁটে যায়। এর কারণ, সে কোনো তাড়া অনুভব করেনি। এই গল্পটি আমাকে শুনিয়েছিলেন এডওয়ার্ড ডায়ানার। তিনি আরবানার ইলিয়ান্স স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী। যেসব লোক তাদের আবেগের বিষয়ে পরিপক্ক, তাদের ক্ষেত্রে এর প্রবলতা নিয়ে তিনি গবেষণা করেছেন। ওই কলেজ ছাত্রটি ডায়নারের কেস স্টাডির একটা সংগ্রহ, যার আবেগের মাত্রা ন্যূনতম। মূলত সে আবেগহীন একজন মানুষ, যে কিনা সামান্য অনুভূতি বা অনুভূতিহীনভাবেই সারা জীবন পার করে দিতে পারে, এমনকি আগুন লাগার মতো সংকটপূর্ণ অবস্থায়ও যে আবেগের ক্ষেত্রে শীতল। অপরদিকে একজন মহিলার একটা ঘটনা বিবেচনা করা যাক, যেটা ডায়ানার এর বর্ণনাকৃত এই ঘটনার বিপরীত। একদিন ওই মহিলা তার একটা প্রিয় কলম হারিয়ে ফেলেছিলেন এবং এই কারণে তিনি বেশ কিছুদিন প্রায় উন্মাদগ্রস্ত অবস্থায় কাটিয়েছেন। অন্য আরেকদিন এই মহিলা একটা ব্যয়বহুল জুতার দোকানের হ্রাসকৃত মূল্যে মহিলাদের জুতা বিক্রয়ের একটা বড় বিজ্ঞাপন দেখে এত বেশি রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন যে তিনি কি করছিলেন তা ভুলে গিয়েছিলেন। তিনি তার কারের ভিতরে লাফালাফি করতেছিলেন এবং 3 ঘন্টা গাড়ি চালিয়ে শিকাগোর সেই দোকানে পৌঁছেছিলেন। ওই মহিলার ক্ষেত্রে দেখা গিয়েছিল তিনি ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের আবেগ প্রকাশে পুরুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। লিঙ্গভেদটাকে বাদ দিলে যারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে তাদের আবেগজনিত জীবন উন্নত হয়। আর এই উন্নত আবেগ সংক্রান্ত সংবেদনশীলতা হলো সব ব্যক্তির জন্য যারা একটা আবেগময় ঝড় তোলার জন্য ন্যূনতম উত্তেজনা ছড়িয়ে দিতে সক্ষম, সেটা স্বর্গীয় হোক বা নরকীয় হোক। সেই ব্যক্তিটি যার কোনো অনুভূতি নেই। গেরে তার বাগদত্তা এলেনকে ক্ষুব্ধ করে তুলল, কারণ যদিও সে মেধাবী, সুবিবেচক এবং সফল সার্জন, তথাপি সে আবেগ সংক্রান্ত বিষয় ছিল বড্ড নিরস। সব ধরনের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে সে ছিল নিঃসার। যদিও সে বিজ্ঞান বা কলা বিষয়ে বুদ্ধিদীপ্তভাবে কথা বলতে পারত, তথাপি যখন এলেন এর ক্ষেত্রে এই অনুভূতিটা জাগত তখন সে নীরব হয়ে পড়ত। এলেন তার ভিতর আবেগ জাগিয়ে তোলার চেষ্টা করত, কিন্তু গেরে ছিল আগ্রহহীন এবং অন্যমনস্ক।
এলেনের জেদে যখন সে এক থেরাপিস্টের কাছে গেল, তখন সে বলল, আমি স্বাভাবিকভাবে আমার অনুভূতিকে প্রকাশ করতে পারি না। এটা যখন আবেগ সংক্রান্ত জীবনের প্রসঙ্গ এলো, তখন সে এটাও যোগ করলো, আমি জানি না এ বিষয়ে আমি কি বলবো। আমার জোরালো কোনো অনুভূতি নেই, তা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক। গেরে এর উদাসীনতায় এলেন একাই যে হতাশায় ভুগছে তা নয়। গেরে গোপনে থেরাপিস্টের কাছে গেছে। সে বলেছে জীবনে সে কখনোই কারোর সাথে তার অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে পারেনি, কারণ সে জানে না প্রথমবার তার কি অনুভূতি হয়েছিল। যতদূর সে বলতে পারে তার কোনো রাগ নেই, কোনো দুঃখবোধ নেই, কোনো আনন্দ নেই। তার থেরাপিস্ট যেটা পর্যবেক্ষণ করেছেন তা হলো এই আবেগশূন্যতা গেরেকে এবং তার মতো যারা তাদেরও নিষ্প্রভ এবং বোতা করে ফেলেছে। সকলের জন্যই তারা বিরক্তিকর হয়, যার কারণে তাদের স্ত্রীরা তাদের চিকিৎসকের নিকট পাঠায় চিকিৎসার জন্য। গেরে এর আবেগজনিত উদাসীনতাকে উদাহরণ দ্বারা ব্যাখ্যা করা যায়, যেটাকে মনোচিকিৎসকরা অ্যালেক্সিথেমিয়া বলে। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে অনুভূতি প্রকাশের ভাষার অভাব হয়। প্রকৃতপক্ষে তারা পুরোপুরিভাবে অনুভূতিহীনতায় ভোগেন, যদিও প্রকৃতপক্ষে তাদের আবেগ প্রকাশের অক্ষমতাই এর কারণ হতে পারে। এ ধরনের ব্যক্তি প্রথম শনাক্ত করেন একজন মনোবিশ্লেষক, যিনি একজন রোগীকে দেখে বিভ্রান্ত হয়েছিলেন এবং মনোবিশ্লেষণ পদ্ধতিতে তার চিকিৎসা করাও সম্ভব ছিল না, কারণ তারা কোনো অনুভূতি, কোনো উদ্ভট কল্পনা বা কোনো নিষ্প্রভ স্বপ্নের বিষয়ে কিছু বলেনি। সংক্ষেপে সে অভ্যন্তরীণ আবেগ সংক্রান্ত জীবন সম্পর্কে মোটেও কিছু বলেনি। সুতরাং আবেগের পক্ষপাতমূলক আচরণে তাদের সমস্যা আছে। একইভাবে আবেগ এবং দেহগত সংবেদনশীলতায়ও তারা সম্ভবত তাদের অস্থিরতার কথা বলেন। তারা ঘেমে যান, তাদের মাথা ঘোরায়, কিন্তু তারা এটা জানে না যে তারা উদ্বিগ্নতা অনুভব করছে। তাদের মধ্যে ভিন্ন হওয়ার ছাপ পরিলক্ষিত হয়, যেন তারা এলিয়েন, একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ থেকে এসেছে এবং এমন একটা সমাজে বাস করছে যে সমাজটি আবেগ অনুভূতি দ্বারা পরিচালিত হচ্ছে। এটি ডক্টর পিটার সেটনিয়স এর বর্ণনা, যিনি হার্ভার্ড ইউনিভার্সিটির মানসিক রোগ চিকিৎসক এবং যিনি 1972 সালে অ্যালেক্সিথেমিয়া রোগের ধারণাটি উদ্ভাবন করেন। এ ধরনের রোগী কদাচিৎ কাঁদে, কিন্তু যদি কাঁদে তাহলে তাদের চোখের জল ঝরে প্রচুর পরিমাণে। এই ক্ষেত্রেও তারা বিমূঢ়। যদি তাদের জিজ্ঞেস করা হয় তারা কেন কাঁদছে, তাহলে তাদের কোনো উত্তর নেই। অ্যালেক্সিথেমিয়া এর একজন রোগী একটা সিনেমায় একজন মাকে তার 8 সন্তান সহ মৃত্যুবরণ করতে দেখায় এত বেশি মর্মাহত হয়েছিলেন যে তিনি ঘুমের মধ্যেও কেঁদে উঠতেন। তখন ডাক্তার বললেন, সম্ভবত সিনেমার এই দৃশ্যটি তার নিজের মায়ের কথা তাকে মনে করিয়ে দিয়েছে, যিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন, এবং তখন তিনি তার মায়ের লাশের পাশে নিশ্চল, নীরব, বিমূঢ় হয়ে বসেছিলেন। যখন তার চিকিৎসক তাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি ওই মুহূর্তে কেমন বোধ করছেন, তখন তিনি জবাব দিয়েছিলেন তার আতঙ্কজনক অনুভূতি হয়েছিল, কিন্তু এই অনুভূতিটা তার কাছে স্পষ্ট ছিল না। এবং তিনি এটা যোগ করেছিলেন যে তিনি দেখেছেন তিনি মাঝে মাঝে কাঁদছেন, কিন্তু নিশ্চিত করে জানতেন না কেন তিনি কাঁদছেন। এবং সমস্যার সার কথা ছিল এটাই, এটা এমন নয় যে এ ধরনের রোগীরা অনুভব করতে পারে না, কিন্তু সমস্যা হলো যে তারা জানতে সক্ষম হয় না তারা কি অনুভব করছে। বিশেষ করে তারা তা ভাষায় প্রকাশ করতে সমর্থ হয় না যে কি তারা অনুভব করছে। তাদের ক্ষেত্রে আবেগ সংক্রান্ত মেধার মৌলিক যে দক্ষতা তার চূড়ান্ত অভাব পরিলক্ষিত হয়। আত্মসচেতনতা, আবেগতাড়িত অনুভূতিকে জানা, এসব ক্ষেত্রে তাদের দক্ষতার অভাব চরম পর্যায়ে লক্ষ্য করা যায়। অ্যালেক্সিথেমিকসদের মনে এক ধরনের মিথ্যা ধারণা জন্মায়। সাধারণ জ্ঞান হলো স্বপরিমাণিত, তাই আমরা যা অনুভব করছি সে বিষয়ে তাদের সংহতি নেই। যখন কোনো কিছু বা কেউ একজন তাদের অনুভূতি জাগ্রত করতে সচেষ্ট হয়, তখন তাদের যে অভিজ্ঞতা হয় তা হতবুদ্ধিকর বা দুর্বহ। যে কোনো মূল্যে তারা তা এড়িয়ে যায়। অনুভূতি তাদের কাছে আসে, কিন্তু তা হয় একগুচ্ছ দুর্দশার। ঠিক ওই রোগীটার মতো, যিনি সিনেমা দেখে ঘুমের মধ্যে কেঁদেছেন, যিনি আতঙ্কিত বোধ করেছেন কিন্তু নিশ্চিত করে বলতে পারেননি কী ধরনের আতঙ্ক তিনি অনুভব করেছেন। অনুভূতি সম্পর্কে তাদের এই মূল বিশৃঙ্খলা তাদের একটা চিকিৎসাজনিত সমস্যার মুখোমুখি দাঁড় করায়, যখন তারা প্রকৃতপক্ষেই কোনো আবেগ সংক্রান্ত হতাশায় নিমজ্জিত থাকে। এই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়টিকে মানসিক চিকিৎসার ভাষায় সোমাটিসাইজিং বলে। আবেগ সংক্রান্ত এই ভ্রান্তি দেহগত ক্ষেত্রেও একটা ব্যর্থতা। প্রকৃতপক্ষে বেশিরভাগ মনোচিকিৎসকই তাদের কাছে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্য থেকে তাদের আলাদা করে রাখতে পছন্দ করেন, কারণ তাদের আবেগ সংক্রান্ত সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার প্রয়োজন পড়ে।
যেহেতু কেউ এখনও নিশ্চিত করে বলতে পারে না অ্যালিজিথেমিয়ার প্রকৃত কারণ কি। ডক্টর সিডনিও এক্ষেত্রে স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া এবং মস্তিষ্কের মধ্যে একটা অসংযোগকে এর জন্য দায়ী করেছেন। বিশেষত এটা একটা মৌখিক সূচক। আমরা আবেগঘন মস্তিষ্ক সম্পর্কে যা শিখছি এটা তার সঙ্গে ভালোভাবে মানানসই। সাহসী অনুভূতির প্রশংসা। ইলিয়টের কপালের ঠিক পেছনে একটা ছোট কমলালেপের মতো টিউমার বেড়ে উঠেছিল। অপারেশনের মাধ্যমে এটা সম্পূর্ণ অপসারণ করা হয়। যদিও অপারেশনটাকে সফল বলে ঘোষণা করা হয়, তথাপি যারা ইলিয়টকে চিনত তারা বলেছিল সে সম্পূর্ণরূপে বদলে যাওয়া একজন মানুষ। একসময়ের একজন সফল আইনজীবী ইলিয়ট তার কাজ ধরে রাখতে ব্যর্থ হলেন। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন। তার সঞ্চয়গুলো শেষ হতে লাগলো। তিনি সংকুচিত জীবন মানে তার ভাইয়ের একটা কামরায় আলাদাভাবে বাস করতে লাগলেন। ইলিয়টের সমস্যাটা ছিল হতবুদ্ধিকর। বুদ্ধিগত দিক থেকে তিনি সবসময় ছিলেন দীপ্তিমান, কিন্তু তিনি ভয়ঙ্করভাবে তার সময়গুলো কাটাতে লাগলেন। জীবনের ছোটখাটো বোধগুলো তিনি হারিয়ে ফেলেছেন এবং তাকে দেখে মনে হয় যেন তিনি জীবনের সব অগ্রাধিকারের ধারণাও হারিয়ে ফেলেছেন। তর্জন গর্জন কোনো পরিবর্তন গড়ে তোলে না। তিনি তার আইনসম্মত একটা কাজ থেকে বহিষ্কৃত হন। যদিও বর্ধিত মেধাগত পরীক্ষায় ইলিয়টের মস্তিষ্কের কর্মক্ষমতায় কোনো ত্রুটি ধরা পড়েনি, তথাপি তিনি একজন স্নায়ু চিকিৎসকের কাছে গিয়েছিলেন এই আশা নিয়ে যে তার স্নায়বিক সমস্যার উদ্ঘাটন হয়তো তাকে তার যোগ্যতা অর্জনে সহায়তা করতে পারে, যেটার অধিকার তিনি বোধ করেছিলেন। অন্যথায় সমাপ্তিটা এভাবে হতে পারে, তাকে একজন রোগভানকারী ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। ইলিয়টের চিকিৎসক স্নায়ু বিশারদ অ্যান্টনিও ডামাসিয়ন, যিনি ইলিয়টের মনোজগতের একটা উপাদান দ্বারা তাড়িত হয়েছেন, যদিও তার যুক্তি, স্মৃতি, মনোযোগ অথবা অন্য যে কোনো জ্ঞান সম্বন্ধনীয় সক্ষমতায় কোনো ত্রুটি ছিল না। শুধু তার সঙ্গে যা ঘটেছিল সে বিষয়ে তিনি ছিলেন অন্যমনস্ক। অদ্ভুত ব্যাপার হলো, ইলিয়ট তার জীবনের সেই মর্মান্তিক ঘটনা বর্ণনা করতে পারতেন এবং তা করতেন অনেকটাই বৈরাগ্য ভাব নিয়ে, যেন তিনি তার অতীতের ক্ষতি এবং ব্যর্থতার শুধুই একজন দর্শক মাত্র। তার জীবনের সঙ্গে এই অন্যায়ের ব্যাপারে তার কোনো দুঃখবোধ নেই, হতাশা নেই, ক্ষোভ নেই কিংবা কোনো অনুতাপ নেই। তার নিজের দুর্দশা তাকে কোনো দুঃখ দেয় না। ডামাসিও বরং ইলিয়টের দুর্দশায় বেশি মর্মাহত হয়েছেন, যেটা ইলিয়ট নিজেই হননি। এই আবেগজনিত সচেতনতার উৎস ইলিয়টের মস্তিষ্কের টিউমার অপসারণের সঙ্গেই অপসারিত হয়ে গিয়েছিল বলেই তার চিকিৎসক ডামাসিও মন্তব্য করেছেন। অপারেশনের সময় আবেগজনিত মস্তিষ্কের সঙ্গে অ্যামিগডালা এবং এর সঙ্গে সম্পৃক্ত বর্তনীকে ছিন্ন করে ফেলা হয় এবং তাতে করে তার মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা স্তিমিত হয়ে পড়ে। ইলিয়টের চিন্তাশক্তি কম্পিউটারের মতো হয়ে পড়ে। তিনি সিদ্ধান্তের প্রতিটি পদক্ষেপ হিসাব করতে পারেন, কিন্তু বিভিন্নমুখী সম্ভাবনার মূল্য এবং তা মাত্রাতিরিক্ত নিরঙ্কুশ যুক্তিগত, যেটা দামাসিও সন্দেহ করেছিলেন, এবং সেটাই ছিল ইলিয়টের সমস্যার মূল। যেমন তার অনুভূতি সম্পর্কে সামান্যই সচেতনতা, যেটা কোনো কিছু সম্পর্কে তার যুক্তিকে ত্রুটিপূর্ণ করে তোলে। ইলিয়ট সাংসারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও অপূর্ণতা প্রদর্শন করে। ডামাসিও যখন ইলিয়টের সঙ্গে পরবর্তী সাক্ষাতের দিন তারিখ স্থির করতে চাইলেন, তখন তা সংশয়ে তালগোল পাকিয়ে গেল। ডামাসিও যেদিন তারিখটি স্থির করেন, ইলিয়ট তার বিপক্ষে নানা যুক্তি দেখিয়ে তা বাতিল করে দেন। কোনো দিন তারিখ স্থির করতে তিনি ব্যর্থ হন। যুক্তিসঙ্গত পর্যায়ে সাক্ষাতের জন্য প্রতিটি সম্ভাব্য দিন তারিখ গ্রহণ করা বা না করার নির্দিষ্ট করেই উত্তম কারণ ছিল। কিন্তু ইলিয়ট সময়ের ব্যাপারে কি অনুভব করছিল, সে বোধ বা জ্ঞানের অভাব থাকার কারণে এবং নিজের অনুভূতি সম্পর্কে তার সচেতনতার অভাব থাকার কারণে তিনি কোনো দিন তারিখই পছন্দ করতে পারছিলেন না। ইলিয়ট এর এই সংশয়াপূর্ণ থেকে একটা শিক্ষা লাভ করা যায়, যেটা জীবন প্রবাহে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনুভূতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন অনুভূতি শক্তিশালী হয় তখন যুক্তি খাটো হয়ে যায়। অনুভূতির ক্ষেত্রে সচেতনতার যে অভাব তাও দূর হয়। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা ঝাঁকুনি দেয়, যেটার উপর আমাদের ভাগ্য অনেকাংশেই নির্ভর করে। যেখানে পেশা অন্বেষণের প্রশ্ন বা একটা নিশ্চিত কাজের সঙ্গে লেগে থাকার প্রশ্ন অথবা কারোর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা, যেটা ঝুঁকিপূর্ণ কিন্তু মজাদার, অথবা এমনও হতে পারে কার সঙ্গে আপনি ডেট করছেন বা বিয়ে করার চিন্তা করছেন বা একটা বাসা ভাড়া করছেন বা একটা
অ্যাপার্টমেন্ট কেনার চিন্তা করছেন। সারা জীবন ধরে এরকম অনেক সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আসতে পারে। এ ধরনের সিদ্ধান্তগুলো সবসময় বিশুদ্ধ যুক্তির মাধ্যমে গড়ে উঠতে পারে না। এগুলোর ক্ষেত্রে সাহসিকতার অনুভূতি দাবি করে এবং অতীত অভিজ্ঞতার আলোকে আবেগঘন মেধা এক্ষেত্রে প্রয়োজন হয়। যেখানে সাহসিকতার অনুভূতি জেগে ওঠে সেখানে আমরা খুব দ্রুতই কোনো কিছু ঝেড়ে ফেলতে বা গ্রহণ করতে আত্মবিশ্বাসের সঙ্গে বিবেচনা করতে পারি এবং পছন্দের বিন্যাস সাধনপূর্বক পরিচালনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। চেতনহীনতা গভীরতা পরিমাপ। ইলিয়টের অমনোযোগ আমাদের একথা বলে দেয় যে আমাদের মধ্যে আবেগ সংক্রান্ত অনুভূতির যে সক্ষমতা রয়েছে তা বিকশিত হতে পারে। স্নায়ুবিজ্ঞানের যুক্তি অনুসারে যদি স্নায়ুতন্ত্রের কোনো একটা বর্তনী অনুপস্থিত থাকে তবে এই অনুভূতির সক্ষমতায় একটা ঘাটতি দেখা দিতে পারে। আর যাদের মস্তিষ্কের ওই একই বর্তনী অক্ষুণ্ণ থাকে ওই ক্ষেত্রে আবেগ সংক্রান্ত অনুভূতিতে তাদের ক্ষমতা বা দুর্বলতা কর্মদক্ষতার মাপকাঠিতে তুলনাযোগ্য এবং এটা আমাদেরকে একথাও বলে দেয় যে স্নায়ুতান্ত্রিক শৃঙ্খলার কারণে আমাদের মধ্যে কেউ কেউ অন্যদের তুলনায় সহজেই ভয় বা আনন্দের অনুভূতিকে শনাক্ত করতে পারে এবং এই কারণে অধিকতর আবেগজনিত আত্মসচেতনতা জাগ্রত হয়। এটা হতে পারে যে ওই একই বর্তনীগত বিশৃঙ্খলাগুলোর ক্ষেত্রে এটা একটা মনস্তাত্ত্বিক অন্তর্দর্শনের মেধা এবং আমাদের মধ্যে কেউ কেউ পরিকল্পিতগতভাবেই আবেগঘন মনের সঙ্গে ঐক্য বিধান করে। তা হয় বিশেষ সাংকেতিক প্রণালীতে, যেমন হাসি, কোনো কিছুর উপমা প্রদান, কাব্যগাথা, সঙ্গীত এবং গল্প। এর সব কিছুই হলো হৃদয়ের ভাষা, অধিকতর স্বপ্ন এবং কল্পনা, যেগুলো ধারাবাহিক বর্ণনার ক্ষেত্রে আলগা অনুষঙ্গ এবং যেগুলো আবেগজনিত মনের যুক্তি দ্বারা মেনে চলা হয়। যাদের নিজস্ব হৃদয়ের ভাষার সঙ্গে ঐক্য রয়েছে, যাদের আবেগের ভাষার সঙ্গে ঐক্য রয়েছে, তারা নিশ্চিত করেই তার বার্তাগুলো স্পষ্টভাবে উচ্চারণে পারদর্শী, তা তিনি একজন ঔপন্যাসিক, গীতিকার বা মনোবিজ্ঞানী যেই হন না কেন। এই অন্তর্গত ঐক্যবিধান তাদের চেতনাহীনতায় জ্ঞান প্রদানের ক্ষেত্রে আরও মেধাবী করে তোলে, যেটা আমাদের স্বপ্নের অর্থটাকে অনুভব করে এবং আমাদের কল্পনার প্রতীকরূপে গভীরতর ইচ্ছাগুলোকে মূর্ত করে তোলে। আত্মসচেতনতা হলো মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টির মূল। এটা একটা অনুষদ যার শক্তির ক্ষেত্রে অধিকতর মনোবিজ্ঞানগত তাৎপর্য রয়েছে। সাধারণত একজন ব্যক্তির আবেগের ক্ষেত্রে শরীরবৃত্তীয় সচেতনতা গড়ে ওঠে যখন কোনো ঘটনা ঘটার পূর্বে তা সে নিজে থেকে অনুভব করে। উদাহরণস্বরূপ বলা যায় যে সব ব্যক্তি সাপকে ভয় পায়, তারা সাপ দেখলেই তাদের গায়ে কাঁটা দেয় কিংবা তারা ভয়ে শিউরে ওঠে, তারা ঘেমে যেতে পারে। এটা হলো ভয়ের লক্ষণ। যদিও তারা বলে যে তারা কোনো ভয় অনুভব করেনি, এসব ব্যক্তির কাছে একটা সাপের ছবি দেখালেও তারা আতঙ্কিত হয়, এটা না ভেবে যে এটা নিছক একটা ছবি। এভাবে আগাম সচেতনতার ক্রিয়াশীল আবেগ গড়ে ওঠে এবং অবশেষে তারা সচেতনতাকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। এইরূপে দুই প্রকারের আবেগ দেখা যায়, সচেতন আবেগ এবং অবচেতন আবেগ। সচেতনভাবে যে আবেগের উদয় হয় তা মস্তিষ্কে নিবন্ধিত হয়। আবেগ যেটা সচেতনতার গভীর থেকেই অল্পতেই উদয় হয় তা আমাদের উপলব্ধি ও প্রতিক্রিয়ায় শক্তিশালী প্রভাব ফেলে, এমনকি যদিও তার কাজ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাও থাকে। এমন একজনের কথা ধরুন যিনি দিনের শুরুতেই কারো দ্বারা কঠোরভাবে প্রতিরোধের মুখে পড়েছেন এবং এরপর দিনের বাকি ঘন্টাগুলো ভীষণ কেটকেটে মেজাজ নিয়ে পার করেছেন, অযাচিতভাবে কাউকে অপমান করছে এবং অকারণে কারো উপর চটে যাচ্ছে। তিনি সম্ভবত তার এই অবিরাম রোষ প্রবণতার ব্যাপারে বেখেয়াল হয়ে পড়েছেন এবং কেউ যদি তাকে এটা ধরিয়ে দেয় তাহলে সম্ভবত তিনি হতবাক হয়ে পড়বেন। যদিও এটা ঘটেছে শুধু তার অসচেতনতার কারণে এবং তিনি সবার সঙ্গেই খুব বাজে আচরণই করেছেন। কিন্তু একসময় এই প্রতিক্রিয়া সচেতনতায় পরিণত হয়, একসময় এটা মস্তিষ্কে নিবন্ধিত হয়। তিনি নতুনভাবে সবকিছুকে মূল্যায়ন করতে পারেন, দিনের বাকি সময় এই বাজে অনুভূতির কারণে নিজেকে ধিক্কার দেন এবং নিজের মেজাজ ও দৃষ্টিভঙ্গি বদলে ফেলেন। এভাবে আবেগজনিত আত্মসচেতনতা তার পরবর্তী আবেগ সংক্রান্ত মেধার মূল ভিত্তি গড়ে তোলে এবং বাজে মেজাজের ভিত্তিমূলে একটা ঝাঁকুনি দিতে সমর্থ হয়।